সকালে চা দেবার সময় দেবযানীর হাতটা টেনে ধরল স্বর্ণ। স্বর্ণের আচমকিত কাজে খানিকটা বিস্মিত হয় সে। তার মোছানো চোখ মুখখানি দেখেই হাতটি ছেড়ে দেয় স্বর্ণ। একটি কাগজে মোড়ানো প্যাকেট এগিয়ে বলল, বেশি দাম দিয়ে শাড়ি কেনার টাকা ছিল না। তোমার যদি পছন্দ না হয় তবে রেখে দিও। দেবযানীর হাতে প্যাকেটটা ধরিয়ে স্বর্ণ বেরিয়ে গেল। দেবযানী প্যাকেট খুলে দেখল লাল পাড়ের একটা সাদা সুতির শাড়ি। দেখেই বোঝা যাচ্ছে শাড়িটি বড়জোর ৮০ থেকে ১০০ টাকা হবে। সালটি ১৯৮৮। এই সময় ৮০-৯০ টাকা অনেক কিছু, যেখানে বাস ভাড়াই মাত্র ৫ টাকা। দেবযানী মুচকি একটা হাসি দিয়ে শাড়িটা আলমারিতে তুলে রাখল। বিয়ের পর এই প্রথম কিছু কিনে এনেছে স্বর্ণ। ভাবতেই ভালো লাগছে তার। কিশোরী মনে একটা অন্যরকম শিহরণ জাগছে। সে নিজেও জানে না এই অনুভূতির নাম কি। দেবযানী জানে অভাবের সংসারে বিলাসিতা করার সুযোগ নেই। মধ্যবিত্তদের এই এক সমস্যা, কিন্তু এই অভাবের মাঝেও ছোট ছোট সুখগুলো খুঁজে নিতে জানে তারা। দেবযানী এবং স্বর্ণের বিয়েটা পারিবারিকভাবেই হয়েছিল। তখন দেবযানী কেবল মেট্রিক পরীক্ষা দিয়েছে। বাবা অবসর গ্রহণ করবে, তাই তাড়াতাড়ি বিয়েটা দেওয়াই উপযুক্ত ভাবলেন। মানুষের একটা বদ্ধ ধারণা আছে, বাবা অবসর গ্রহণ করলে নাকি মেয়ের ভালো বিয়ে হয় না। তাই দেবযানীর অমতেই বিয়েটা ঠিক হয়। দেবযানী কলেজে পড়তে চেয়েছিল, কিন্তু বাবার ইচ্ছার বিরুদ্ধে সে যেতে পারেনি। স্বর্ণ মাস ৪ হয়েছে ছোট একটা চাকরিতে ঢুকেছে। তার ছোট ২ বোনের পড়াশোনা চলছে। একজন ক্লাস 10-এ তো আরেকজন ক্লাস 8-এ পড়ে। বাবা মারা যাবার কারণে পরিবারের আক্ষম ব্যক্তি শুধু স্বর্ণ। তার মারও বয়স হয়েছে, তাই ছেলের বিয়ে দিয়ে বউ আনলে তারও সুবিধা। দেবযানী তখন বউ হয়ে আসে, তখন তার বয়স ছিল কেবল ১৭। সংসারের শ-ও তার বোঝা হয়নি। অথচ তার মা তাকে বুঝিয়ে দিয়েছেন সে এখন সংসারের বড় বউ। শাশুড়ি ননদের যত্ন করা, বরের মন জয় করাই তার ধর্মকর্ম। নিজের স্বপ্নের বিসর্জন যে সব নারীকেই দিতে হয়, এটা তো নতুন নয়। নারীদের স্বপ্ন তার সংসারে ৪ দেয়ালে আটকে থাকবে। নিজের সবটুকু দিয়েই সেই সংসারকে সে আগলে রাখবে। সংসারের কোনায় কোনায় আনন্দের জাদুমন্ত্র ছড়িয়ে দেয়, অথচ তার ঝুলিতে কিছুই থাকে না। বিয়ের প্রথম রাতেই দেবযানী স্বর্ণের সাথে প্রথম দেখা। স্বর্ণকে দেখে মিনিট কয়েক অপলক নজরে তাকিয়েছিল দেবযানী। একটা পুরুষও বুঝি এতটা সুদর্শন হয়? পুরুষেরও বুঝি রূপ হয়? তাকে হাঁ করিয়ে তাকিয়ে থাকতে দেখে মুখ চেপে হাসে স্বর্ণ। তারপর ঈষৎ গলা কাটারি দেয় সে। স্বর্ণের এরূপ কাজে ধ্যান ভাঙল দেবযানীর। অনেকটা লজ্জায়ও পড়ে গেল সে। স্বর্ণ তাকে স্বাভাবিক করতে পাশে বসতে নিলে খানিকটা গুটিয়ে যায় সে। স্বর্ণ তখন প্রঘাত কণ্ঠে বলে, তারা নেই। পুরুষ বলেই যে শুধু শরীরের আধিপত্য করব, এরূপ পুরুষ আমি নই। যেহেতু একসাথেই থাকবো, তাই আমাদের মাঝে বন্ধুত্ব থাকাটাই বেশি দরকার। তুমি সময় নাও। বলেই সে বিয়ের জামাকাপড় ছেড়ে বিছানার একপাশে শুয়ে পড়ে। দেবযানীর মনে যে কত ভয় ছিল, সেটা যেন কার্পুরের ন্যায় উড়ে গেল। সকল পুরুষ যে শুধু পুরুষত্ব খাটায়, সে ধারণাটা ভুল। কিছু পুরুষ ভালো বন্ধুও হয়। দেবযানীর সংসার জীবন শুরু হয় শাশুড়ি বর ননদের বেশ চলছিল। তবে কোথায় যেন একটা চাপা কষ্ট রয়েই গেল। খুব সাহস করেও স্বর্ণকে কথাটা বলা হয় না। সে তো ব্যস্ত তার সংসারের প্রয়োজন মেটাতে। সারাদিন খেটে রাতে ক্লান্ত পরিশ্রান্ত শরীর নিয়ে বাসায় ফিরে। একদিন ননদের পড়াতে যেয়ে শাশুড়িমা খেয়াল করলেন দেবযানীর পড়ার প্রতি অদ্ভুত আগ্রহ। সকালের আড়ালে শুধু ঘাটাঘাটি করে বইপত্র। তখনই তিনি ঠিক করলেন ছেলের সাথে কথা বলবেন। পরদিন সকালে স্বর্ণকে খাবার দেওয়ার সময় বলে উঠেন, বাবা কি দপ্তর যাচ্ছিস? হ্যাঁ মা, কিছু বলবে? বলছি বৌমার পড়ালেখাটা আবার শুরু করলে হয় না? মার মুখে এমন কথা শুনে খানিকক্ষণ অবুঝের ন্যায় তাকিয়ে রইল। ৮০ দশকের শাশুড়ি কিনা বৌমাকে লেখাপড়া করাবে। স্বর্ণ স্মুতিত হেসে বলল,
আমিও অনেকবার ভেবেছিলাম মা, তুমি আপত্তি করবে বলে বলা হয়নি। আসলে বাড়ির বইয়ে পড়ালেখার ব্যাপারটা অতিরঞ্জিত শোনায় কি না। আমার পাগল ছেলে, ওরে সে তো আমার মেয়ে। 2 মেয়ে পড়বে আর 1 মেয়ে হেসেল টানবে, এটা অবিচার নয়? একটু কষ্ট হবে প্রথমে, তবে ঠিক পেরে উঠবে দেখিস। নিজের মায়ের প্রতি সম্মানখানা যেন দ্বিগুণ হয়ে যায় স্বর্ণের। মার সাথে কথা বলেই অফিসের জন্য বেরিয়ে পড়ে সে। রাতে বাড়ি ফিরল সাথে কিছু বই নিয়ে। দেবযানীকে চমকে দেওয়ার জন্য তখনও কিছুই বলেনি স্বর্ণ। রাতে ঘুমাবার সময় বইগুলি বের করে দিয়ে বলে, সংসার চালালেই তো হবে না, পড়াশোনাটাও তো করতে হবে নাকি? বইগুলো রাখো, কালকে কলেজে ভর্তি করাবো তোমাকে। এগুলো আমার? এই বুড়ো বয়সে কি তবে আমি পড়ব? একটু কষ্ট হবে, কিন্তু আমি জানি তুমি পারবে। কি বলে ধন্যবাদ দেওয়া উচিত সেই ভাষাটাই যেন নেই দেবযানীর। যে স্বপ্ন সে বিসর্জন দিয়ে সংসার সামলাতে এসেছে, তবে সেই স্বপ্ন কি পূরণ হবে? নিজেকে সামলাতে পারল না সে, স্বর্ণকে জড়িয়ে ধরেই কেঁদে দিল। এভাবে কাঁদতে দেখে স্বর্ণ কিংকর্তব্য বিমুখ হয়ে পড়ল। অস্থির কণ্ঠে শুধালো, কাঁদছো কেন? আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি যে আবারও পড়তে পারবো এটা কল্পনা করতে পারিনি। ধুর পাগলি, এখনো অনেক পথ চলা বাকি। এভাবে স্বর্ণের হাত ধরেই স্বপ্নের দিকে পা বাড়ায় দেবযানী। পড়াশোনার চাপ, সংসার সব মিলিয়ে মিশিয়ে একাকার। সারাদিন ঘরের কাজ, তারপর রাত জেগে পড়া, এভাবেই দিন কাটতে লাগে দেবযানীর। অবশ্য তার শাশুড়ি ননদেরও কম সাহায্য করেনি। আর স্বর্ণ তো ছিলই, যত রাত বসে সে পড়ত, স্বর্ণ তার সাথে জেগে বসে থাকতো। সারাদিন পরিবারের মানুষের জন্য উপার্জন করে রাতে না ঘুমিয়ে বইয়ের পাশে বসে থেকে তার পড়ায় সাহায্য করা পুরুষদের নজির পাওয়া ভার। লোকটাকে যত দেখি ততই সম্মান বেড়ে যায় দেবযানীর মনে। সংসারে অভাব যে ছিল না তা নয়, কিন্তু সুখ ছিল অফুরন্ত। অবশেষে ইন্টার শেষ করে বিশ্ববিদ্যালয়ের দরজায় পা রাখে দেবযানী। 90-এর দশকে বিশ্ববিদ্যালয়ের দেয়ালে মেয়েদের সংখ্যাটি ছিল খুব কম, কিন্তু এই সংখ্যালঘুদের মাঝে সেও একজন। দেবযানী ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলায় ভর্তি হয়। ঘরের কাজ সামলে পড়াশোনা করতে অনেকটাই হাঁপিয়ে উঠত সে। এর মাঝে তার শাশুড়িমা মারা যান। স্বামী, ননদ সবাই যেন ভেঙে পড়ে। সুখের সংসারটার ভিতটাই যেন নড়ে যায়। দেবযানীকে তখন এক হাতে সব সামলাতে হয়। সে ঠিক করলো পড়াশোনাটা ছেড়ে দিবে, সংসারে মন দিবে। স্বর্ণকে বলতেই সে ক্ষিপ্ত কণ্ঠে বলল, তোমার পড়াশোনা যাতে নষ্ট না হয় তাই আমি তোমাকে বাচ্চার জোরও কখনো দেইনি, আর তুমি কিনা সেটাই ছাড়তে চাচ্ছ। আমার যে খুব ইচ্ছা আমি খুব বড় সরকারি চাকরি করবে। তুমি খুব বড় সরকারি চাকরি করবে, নিজের পায়ে দাঁড়াবে। দেবু, আমি যখন থাকবো না তখন যাতে তোমার কোনো কিছুর কমতি না হয়, তার জন্য আমি তোমাকে নিজের পায়ে দাঁড় করাতে চাই। দেবযানীর হারানো মনোবল সেদিন আবার ফিরে পেয়েছিল সে। স্বর্ণের সাহায্য ব্যতীত এই সময়টা পার করা হয়তো তার পক্ষে সম্ভব না। মানুষটির নাম শুধু স্বর্ণ নয়, মানুষটি সত্যিই স্বর্ণ। নিকৃষ্ট কৃষ্ণযাত্রার পর যেমন পূর্বের আকাশে কুসুম প্রভাতের দেখা মেলে, ঠিক তেমনি দুঃখের দিনগুলোর পর সুখেরা হাতছানি দেয়। কিছুদিনের মাঝেই স্বর্ণের প্রমোশনের পর প্রমোশন হয়। একে একে বোনের ভালো 2 পরিবারে বিয়ে দেয় দেবযানী এবং স্বর্ণ। দেবযানীরও পড়াশোনা শেষ হয়। 4 বারের বেলায় সে বিসিএস ক্যাডার হয়। চাকরির পোস্টিং পড়ে চিটাগাং। নতুন চাকরি, নতুন জায়গা। দেবযানী একা কি পারবে? ভেবে ভেবে মাথা খারাপ হয়ে যায় স্বর্ণের। তাও অনেক কষ্টে দেবযানীকে রাজি করায় যাতে সে চাকরিটা করে। শুরু হয় দেবযানীর চাকরি জীবন। 1 বছর পর স্বর্ণও পোস্টিং নেয় চিটাগাং। নিজেদের ছোট্ট সংসার শুরু হয় সেখানে।
নীল-লাল ভালোবাসায় মোড়ানো ছোট্ট সংসার। দিন কারো জন্য থেমে থাকে না। আজ ২১টি বছর কেটে গেছে। দেবযানীর চাকরিটাও শেষের দিকে। এখন তার সংসারে অভাব নেই, নেই কোনো কিছুর কমতি, অফুরন্ত বিলাসিতা। এখন আর দেবযানীর ১০০-১৫০ টাকার শাড়ি পরতে হয় না, তার আলমারি ভর্তি দামি দামি শাড়ি। তবে আজও তার এসবে কোনো আগ্রহ নেই। তার অলংকার ২টাই মেয়ে, যার এখন একজন ডাক্তারি পড়ছে আর একজন ইংলিশে অনার্স পড়ছে। আজ দেবযানী যা, তার পেছনের অবদান শুধুমাত্র একজন মানুষের, তা হলো তার স্বামীর, যে না থাকলে হয়তো তার সংসারের ৪ দেয়ালের মধ্যে আটকা পড়ে থাকতে হতো। অথচ এই বিলাসবহুল অভাবহীন জীবনে তার অভাবটি বড্ড তাড়া করে বেড়ায় দেবযানীকে। স্বর্ণ নামক মানুষটি গত হয়েছে ১টি বছর কেটে গেছে। আলমারি খুলে সেই লাল পাড়ের শাড়িটা বের করল দেবযানী। তার স্বামীর দেওয়া প্রথম উপহার, আজ অবধি পরম যত্নে রেখে দিয়েছে সে। শাড়িটিকে দেখলে কেউ বলতে পারবে না শাড়িটি কত বছর পুরনো। শাড়িটা পরে আয়নার সামনে দাঁড়াতেই মনে হলো স্বর্ণ তাকে বলছে, কাজলটা দেও তো, টিপ দিয়ে দেই, যাতে কারো নজর না লাগে। ভাবতেই চোখ ভিজে আসলো দেবযানীর। দম বন্ধ, যন্ত্রণা করছে ভেতরটায়। দেবযানী বারান্দায় গিয়ে দাঁড়ালো। নীলাম্বির কোনো সাদা তুলোর ন্যায় মেঘগুলো উঠছে। ঝিরিঝিরি বাতাস মুখ স্মৃতি আছড়ে পড়ছে, আর বাতাসের সাথে বাধাবিহীনভাবে উঠছে তার কাঁচা পাকা চুলগুলো। আমের মুকুলের টক গন্ধ নাকে লাগছে। বসন্ত এসে গেছে। আজকালের প্রজন্মে এই ফাগুন মানেই হলুদ শাড়ি আর ফুলের সজ্জা, কিন্তু তাদের সময় এইসব কিছুই ছিল না। এমনই এক পহেলা ফাল্গুনে স্বর্ণ তাকে টাকা জমিয়ে শাড়িটি কিনে দিয়েছিল, প্রথম উপহার রূপে। এই সামান্য সুতির শাড়িতে ছিল স্বর্ণের লাল নীল ভালোবাসা। দেবযানী দীর্ঘশ্বাস ফেলল। আজ মানুষটা নেই, তবুও সে আছে, স্মৃতিতে, মনের অন্তর্মহলে, সর্বত্রে। তার সেই নীল-লাল ভালোবাসাগুলো দেবযানীকে আগলে রেখেছে এই একটা বছর। মাঝে মাঝে মনে হয় যদি আরও একবার বলা যেত ভালোবাসি, তবে মন্দ হতো না। দেবযানী চোখটা মুছল, মৃদু কণ্ঠে আওড়ালো, ভালোবাসি ভালোবাসি। এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাঁশি, ভালোবাসি ভালোবাসি।